হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সল 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব ইতিহাসের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 6 দাগের হলদিবাড়ি হাই স্কুলে এসেস। তো পেজ নম্বর হলো 247। তো আমরা বিভাগ ক আলোচনা করব, খ আলোচনা করব, তো গ ঘ উম এগুলি আমরা পিডিএফ আকারে আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো একের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছেন? বিনায়ক দামোদর সাভারকর। কার সভাপতিত্বে জমিদার সভা গঠিত হয়? রাধাকান্ত দেবের। বন্দে মাতরম সঙ্গীতটি আমরা পাই আনন্দমঠ উপন্যাস থেকে। ইউ রায় অ্যান্ড সন্স থেকে প্রকাশিত সন্দেশ। কলকাতা স্কুল বুক সোসাইটি তৈরি হয় 1817 খ্রিস্টাব্দে। বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন কে? আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তো এরপরে জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয় বলেছেন কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তাম্রলিপ্ত জাতীয় শাখা প্রতিষ্ঠিত হয় মেদিনীপুর জেলায়। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সভাপতি ছিলেন কে? লালা লাজপত রায়। এরপরে বিভাগ খ আলোচনা করব। ডান দিক বাদিক মিল করো বা ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিল করো। মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। ডন সোসাইটি সতীশ চন্দ্র মুখোপাধ্যায়। আর সংবাদ প্রভাকর হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো এরপরে আলোচনা করব বিভাগ গ। এগুলি আমরা পিডিএফ আকারে এখন আলোচনা। বিভাগ গ, দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দাও। 3-1। ভারত সভা গঠনের উদ্দেশ্য কী ছিল? ভারতবাসীর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা, ব্রিটিশ শাসনের অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে জনমত গঠন করা, প্রশাসনের বিভিন্ন স্তরে ভারতীয়দের অংশগ্রহণের দাবি তোলা, ভারতীয়দের শিক্ষা ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা। 5 নম্বর, সাংবিধানিক সংস্কারের মাধ্যমে প্রশাসনকে আরও ন্যায়সঙ্গত ও স্বচ্ছ করা। সংক্ষেপে বলা যায় যে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গঠনের মূল লক্ষ্য ছিল ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা ও প্রসার ঘটানো। 3-2 নম্বর কোশ্চেন, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? তো উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এই 3 জনকে বলা হয় কারণ এরা 3 জনেই শ্রীরামপুর মিশনে খ্রিস্টান ধর্ম প্রচার, শিক্ষা বিস্তার ও বাংলা ভাষা সাহিত্য চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা একসঙ্গে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করেন এবং বহু ভাষায় বাইবেল অনুবাদ করেন। 3-3 একা আন্দোলন বলতে কী বোঝো? একা আন্দোলন হলো 1930-এর দশকে উত্তরপ্রদেশের হারদই, বাহরাইচ এবং সীতাপুরে কৃষক ও ভূমিহীনদের একটি গণ আন্দোলন। এই আন্দোলনের মূল কারণ ছিল উচ্চ খাজনা এবং জমিদারদের অত্যাচার। একা আন্দোলন ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। এই আন্দোলন কৃষক ও ভূমিহীনদের মধ্যে ঐক্য স্থাপন করে এবং তাদের অধিকার আদায়ের জন্য একটি নতুন পথ খুলে দেয়। 3-4 স্বদেশী আন্দোলনের প্রসারে জাতীয় শিক্ষা পরিষদের ভূমিকা কী ছিল? জাতীয় শিক্ষা প্রসার, ব্রিটিশ শিক্ষানীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে 1906 সালে জাতীয় শিক্ষা পরিষদ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয়। এর মূল উদ্দেশ্য ছিল স্বদেশী আদর্শের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। 2 নম্বর পয়েন্ট, স্বদেশী চেতনা জাগরণ। জাতীয় শিক্ষা পরিষদের মাধ্যমে এমন এক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয় যা ছাত্রদের মধ্যে দেশের প্রতি প্রেম, আত্মত্যাগের আদর্শ এবং স্বরাজের আকাঙ্ক্ষা সৃষ্টি করত। 3 নম্বর পয়েন্ট, নির্ভরতা শিক্ষা। ছাত্রদের শুধু বইয়ের জ্ঞান নয় বরং কারিগরি বিজ্ঞান ও শিল্প শিক্ষার মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলা হয়েছিল, যা ব্রিটিশ শিল্পপণ্যের বিরুদ্ধে। 3-5 ত্রিপুরা কংগ্রেসের গুরুত্ব কী ছিল? ত্রিপুরা কংগ্রেস ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই কংগ্রেস দল ঐক্যবদ্ধ ও সংগঠিত হয়। স্বাধীনতার দাবি আরও জোরালোভাবে তোলা হয়। নেতারা ভবিষ্যতের আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করেন। ত্রিপুরা কংগ্রেস জাতীয় আন্দোলনের গতি বৃদ্ধি করে। বিভাগ গ, 7-8টি বাক্যে উত্তর দাও। মহারানী ঘোষণাপত্র কী? ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান। 1858 সালের 1 নভেম্বর ব্রিটিশ রানী ভিক্টোরিয়া ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ সরকারের হাতে ন্যস্ত করেন। ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হয় এবং ব্রিটিশ রাজত্ব প্রতিষ্ঠিত হয়। 2 নম্বর পয়েন্ট, ভারতীয় রাজাদের অধিকার রক্ষা।
ঘোষণাপত্রে ভারতীয় রাজাদের অধিকার ও সম্পত্তির নিরাপত্তা দেওয়া প্রতিশ্রুতি দেওয়া হয়, তবে শর্ত সাপেক্ষে রাজাদের অধিকার বজায় রাখতেও বলা হয়। ধর্মীয় স্বাধীনতা ও ন্যায় বিচার। ভারতীয় জনগণের ধর্মীয় স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয় এবং প্রশাসনে ন্যায় ও সঠিক বিচার নিশ্চিত করার কথা বলা হয়। কোনো ধর্মের প্রতি বৈষম্য করা হবে না। 4 নম্বর পয়েন্ট, সরকারি চাকরিতে ভারতীয়দের অংশগ্রহণ। ঘোষণাপত্রে ভারতীয়দের সরকারি চাকরিতে যোগ দেওয়ার সুযোগ দেওয়ার কথা বলা হয়, যা ব্রিটিশদের শাসনে ভারতীয়দের অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 5 নম্বর পয়েন্ট, বিদ্রোহীদের প্রতি ক্ষমা ও শান্তির প্রত্যাশা। সিপাহী বিদ্রোহের পর বিদ্রোহী সৈন্যদের প্রতি ক্ষমা প্রদর্শন করার কথা বলা হয়, তবে ভবিষ্যতে এ ধরনের বিদ্রোহের পুনরাবৃত্তি রোধ করতে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকারও করা হয়। 6 নম্বর, ভারতের উন্নয়ন ও কল্যাণের উদ্দেশ্য। ভারতীয় জনগণের কল্যাণে ব্রিটিশ সরকার কাজ করবে এবং ভারতের উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়। সংক্ষেপে বলা যায় যে মহারানীর ঘোষণাপত্র ছিল ব্রিটিশ রাজের অধীনে ভারতের শাসন ব্যবস্থা পুনর্গঠন এবং ভারতীয় জনগণের জন্য কিছু গুরুত্বপূর্ণ অধিকার ও সুযোগের প্রতিশ্রুতি। 4.2, আধুনিক বিজ্ঞান গবেষণায় বসু বিজ্ঞান মন্দিরের অবদান আলোচনা করো। বসু বিজ্ঞান মন্দির বা বসু বিজ্ঞান প্রতিষ্ঠান ছিল বাঙালির প্রথম আধুনিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র। এটি প্রতিষ্ঠিত হয় 1876 সালে এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন প্রখ্যাত বিজ্ঞানী পদ্মভূষণ স্যার বিপিনচন্দ্র মিত্র। বসু বিজ্ঞান মন্দির আধুনিক বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। নিচে কিছু মূল দিক আলোচনা করা হলো। 1 নম্বর, বিজ্ঞান শিক্ষা ও গবেষণার বিকাশ। বসু বিজ্ঞান মন্দির প্রথমবারের মতো কলকাতায় একটি আধুনিক বিজ্ঞান গবেষণাগার প্রতিষ্ঠা করেন, যেখানে নতুন নতুন বৈজ্ঞানিক গবেষণা অনুসন্ধান চালানো হতো। এখানে গবেষণার জন্য বিভিন্ন ধরনের সরঞ্জাম, পরীক্ষাগারের ব্যবস্থা ছিল, যা গবেষকদের সঠিকভাবে কাজ করতে সহায়ক ছিল। 2 নম্বর, বৈজ্ঞানিক উদ্ভাবন। এর প্রতিষ্ঠান থেকেই অনেক উল্লেখযোগ্য বৈজ্ঞানিক উদ্ভাবন হয়েছে, যা আধুনিক বিজ্ঞানী গবেষণার ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে। বিশেষত মৌলিক বিজ্ঞানের ক্ষেত্রে, যেমন অ্যাডভান্স ম্যাথামেটিক্স, ফিজিক্স এবং রসায়নে অসামান্য অবদান রেখেছে বসু বিজ্ঞান মন্দির। 3 নম্বর, বিদেশি বিজ্ঞানীদের সাথে সহযোগিতা। বসু বিজ্ঞান মন্দিরের মাধ্যমে পশ্চিমা বিশ্বের অনেক বিজ্ঞানী এবং গবেষকরা ভারতীয় বিজ্ঞানী এবং গবেষকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিলেন, যার মাধ্যমে বৈজ্ঞানিক চিন্তা ও গবেষণার বিষয়বস্তু বিনিময় করা হয়েছিল। উল্লেখযোগ্য বিজ্ঞানী হিসেবে জগদীশচন্দ্র বসু, যিনি উদ্ভিদ ও প্রাণী জগতের বৈজ্ঞানিক গবেষণা, বিদ্যুৎ ও রেডিও তরঙ্গ নিয়ে কাজ করেছিলেন, বসু বিজ্ঞান মন্দিরের অবদানকে বিশ্বব্যাপী তুলে ধরেছিলেন। 4 নম্বর পয়েন্ট, সামাজিক উন্নয়নে বিজ্ঞান ব্যবহার। বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠা ছিল একটি সামাজিক আন্দোলনের অংশ, যেখানে বিজ্ঞানী এবং শিক্ষাবিদরা চেষ্টা করেছিলেন সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করার জন্য বৈজ্ঞানিক চিন্তা প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে উদ্ভাবন ঘটাতে। এটি ভারতের আধুনিক বিজ্ঞান শিক্ষা প্রতিষ্ঠানের পথপ্রদর্শক হিসেবে কাজ করেছে এবং ভারতের আধুনিক বিজ্ঞান চর্চায় একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। 5 নম্বর, বিজ্ঞান মনস্ক সমাজ গড়ে তোলার প্রচেষ্টা। বসু বিজ্ঞান মন্দির শুধু বৈজ্ঞানিক গবেষণার কেন্দ্র ছিল না, এটি একটি বিজ্ঞান মনস্ক সমাজ গড়ে তোলার প্রচেষ্টা ছিল। সমাজে বিজ্ঞান ও যুক্তিবাদী চিন্তাভাবনা প্রসারের মাধ্যমে ব্রিটিশ যুগে ভারতীয় জনগণের মধ্যে সঠিক বিজ্ঞানের ধারণা তৈরি করার চেষ্টা করা হয়েছিল। সংক্ষেপে, বসু বিজ্ঞান মন্দির আধুনিক বিজ্ঞানের গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষত বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু এর নেতৃত্বে নানান বৈজ্ঞানিক গবেষণায় অগ্রগতি করেছে। এটি শুধু বৈজ্ঞানিক চিন্তার ক্ষেত্রে নয়, সমগ্র সমাজে বিজ্ঞান মনস্কতা ও যুক্তিবাদী চিন্তার প্রসারে অবদান রেখেছে। তো বন্ধুরা, এরপরে আলোচনা করব আমরা বিভাগ গুম। তো যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। 5 2, ক্যালকাটা স্কুল বুক সোসাইটির উদ্যোগে ছাপাখানার প্রসার ও শিক্ষার বিস্তার কীভাবে হয়েছিল ব্যাখ্যা করো। আর একটু সেটিং কোশ্চেন দেওয়া আছে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার কোন দিকটি শান্তিনিকেতন প্রতিষ্ঠা সবচেয়ে বেশি ফুটে উঠেছিল? তো ক্যালকাটা স্কুল বুক সোসাইটির উদ্যোগে ছাপাখানার প্রসার ও শিক্ষা বিস্তার। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1817 সালে। এই প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল শিক্ষার প্রসার এবং আধুনিক শিক্ষা উপকরণ তৈরি করা। তাদের কয়েকটি গুরুত্বপূর্ণ অবদান ছিল। 1 নম্বর, বাংলা ভাষায় শিক্ষার উপকরণ তৈরি। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি বাংলা ভাষায় শিক্ষা বই, পাঠ্যসূচি প্রস্তুত করেছিল। এর মাধ্যমে বাংলা আধুনিক শিক্ষা প্রসারের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়।
এটি ইংরেজি শিক্ষার পাশাপাশি ভারতীয় শিক্ষাকে জনপ্রিয় করে তোলে। ছাপাখানার প্রসার। সোসাইটির উদ্যোগে নতুন ছাপাখানার মাধ্যমে বই ও পাঠ্যপুস্তক ছাপানোর কাজ শুরু হয়। এই ছাপাখানাগুলো শিক্ষা ও সংস্কৃতির বিস্তার ঘটাতে সাহায্য করেছিল। বিভিন্ন ভাষায় শিক্ষামূলক বই প্রকাশের ফলে সাধারণ মানুষও শিক্ষার দিকে মনোযোগী হয়েছিল। 3 নম্বর, প্রসার ও বিস্তার। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে সমাজের সর্বস্তরে শিক্ষা পৌঁছানোর চেষ্টা করেছিল। সোসাইটির উদ্যোগে বাংলা, হিন্দি ও অন্যান্য ভাষায় শিক্ষামূলক গ্রন্থগুলি ছাপানো হয়, যা সাধারণ মানুষের মধ্যে শিক্ষার আগ্রহ তৈরি করে। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার কোনো দিকটি শান্তিনিকেতন প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি ফুটে উঠেছিল। তো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা শান্তিনিকেতন প্রতিষ্ঠায় তার সৃজনশীলতা এবং প্রকৃতির মধ্যে শিক্ষা দেওয়ার চিন্তাধারা সবচেয়ে বেশি ফুটে উঠেছিল। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ যে শিক্ষা পদ্ধতি অনুসরণ করেছিলেন তার মূল দিক ছিল 1 নম্বর, বিশ্ববিদ্যালয় এবং প্রকৃতির মধ্যে সম্পর্ক। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন যে প্রকৃতির মাঝে মানুষ সবচেয়ে ভালো শিক্ষা লাভ করতে পারে। শান্তিনিকেতনের ক্লাসরুমের বাইরে শিক্ষা দেওয়ার প্রক্রিয়া প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে শিক্ষার্থীরা প্রকৃতির মাঝে প্রকৃত শিক্ষা গ্রহণ করত। মনুষ্যত্ব ও আধ্যাত্মিক শিক্ষার উপর গুরুত্ব। শান্তিনিকেতনের শিক্ষার মূল উদ্দেশ্য ছিল মনুষ্যত্বের বিকাশ, যেখানে একে অপরের সহানুভূতি ও সমবেদনার মাধ্যমে মানবিক মূল্যবোধ শেখানো হতো। এতে শুধু পুঁথিগত জ্ঞান নয়, শিক্ষার্থীদের চরিত্র গঠন, আধ্যাত্মিক উন্নতির উপরও জোর দেওয়া হয়েছিল। 3 নম্বর পয়েন্ট, সৃজনশীলতা এবং শিল্পের প্রতি গুরুত্ব। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে শিল্প, সঙ্গীত, নাটক এবং নৃত্য এর প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তার শিক্ষার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের সৃজনশীলতা ও অনুভূতি জাগ্রত করা। এটি ছাত্রদের মনোবল, সৃজনশীল চিন্তা ও শৈল্পিক দক্ষতা বিকাশের সুযোগ প্রদান করত। সংক্ষেপে বলা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা শান্তিনিকেতনের প্রকৃতি, মনুষ্যত্ব এবং সৃজনশীলতার শিক্ষা প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি ফুটে উঠেছিল, যেখানে ছাত্রদের শুধুমাত্র পুঁথিগত জ্ঞান নয়, জীবনবোধ ও আধ্যাত্মিক উন্নতি অর্জনের দিকে গুরুত্ব দেওয়া হয়েছিল। তো বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। Thank you for watching my video.